ওকে, অলরাইট। সো আমরা শুরুতেই আজকে একটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো। আমরা আইএলটিএস রিডিং মডিউলের ক্লাসগুলো করছিলাম। আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট মডিউল আইএলটিএস এর। রিডিং মডিউল নিয়ে আপনাদের ক্লাসগুলো করছিলাম আমরা। আমাদের আজকে ক্লাসের এই পর্যায়ে আমরা রিডিং এমসিকিউ, আইএলটিএস রিডিং মডিউলের এমসিকিউ টাইপের কোশ্চেনটা নিয়ে কথা বলবো। সো আশা করছি ক্লাসটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে এবং সকলে ক্লাসগুলো আহ, ক্লাসটি মনোযোগ দিয়ে আমার সাথে কোঅপারেট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ক্লাসটা যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য একটু ক্লিয়ার বলতে চাই। আসলে ক্লাসের লাইভ ক্লাসগুলোতে যুক্ত হয়ে যত বেশি কনসেন্ট্রেশন দেওয়া যায় এবং যত বেশি বেনিফিটেড হওয়া যায়, সাধারণত রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে দেখলে আহ, যদিও ক্লাসের ওভারঅল আইডিয়াটা পাওয়া যায়, কিন্তু কোনো কোশ্চেন থাকলে বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে বা কনসেন্ট্রেশন ফুললি নিয়ে আসার জন্য লাইভ ক্লাসের আসলে কোনো বিকল্প নাই। এই জন্য যারা মনে করেন যে পরবর্তীতে ক্লাসের রেকর্ডিং গুলো দেওয়া হবে বা দেখে নিব, ব্যস্ততার কারণে যুক্ত হন না বা ব্যস্ততা না থাকলেও টাইমটা বের করতে চান না, তাদেরকে বলবো যে আপনার একটু যথাসময়ে ক্লাসে যুক্ত হওয়া দরকার এবং লাইভ ক্লাসগুলো করা দরকার। এটা খুবই দুঃখজনক যে 50-55 জন স্টুডেন্টের মধ্যে একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট তারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে না। জি। আচ্ছা, এখন আমরা যেই টাইপের কোশ্চেনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমসিকিউ। আমরা আসলে জানি যে এমসিকিউ টাইপ মানেই হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন গুলার ওয়েটা আমরা অবশ্যই জানি যে কয়েকটা অপশন দেওয়া থাকে এবং আমাদেরকে সেই অপশন গুলোর মধ্য থেকে চুজ করতে হয় যে কারেক্ট আনসার কোনটা। সাধারণত আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আহ, যেটা হবে যে আমাদের আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে যেই সমস্যাটা হয়, এমসিকিউ যেগুলা দেওয়া থাকে সেগুলা পার্ট 2 বা 3 তে দেওয়া থাকে। মানে প্যাসেজ 2 বা 3 তে। এখন প্যাসেজ 2 বা 3 তে মানেই হচ্ছে এখানে একটু কঠিন হয়। ঠিক আছে, কঠিন হয় মানে আমরা জানি প্যাসেজ 3 মানে একটু টাফেস্ট টাইপ অফ কোশ্চেন। তো সেই জায়গা থেকে আমাদের এখানে যেটা কনসেন্ট্রেশন দিতে হবে বা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদের এই জায়গাটা ফুললি বুঝে বুঝে এটা ট্রাই করতে হবে। আচ্ছা, আর আমি শুরু থেকে বলছি এমসিকিউটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেন প্যাটার্ন। আর আইএলটিএস রিডিং এর সব থেকে সহজ হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস এন্ড ট্রু ফলস নট গিভেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বা পজিটিভ দিক হচ্ছে 40টা কোশ্চেনের মধ্যে অলমোস্ট 25টা অথবা 22 থেকে 25টা প্রায় শুধু ফিল ইন দ্য ব্লাঙ্কস বা ট্রু ফলস নট গিভেন থাকে। অনেক সময় মানে সর্বনিম্ন 20টা এরকম আর কি, 18-20টা। যার কারণে আমরা যদি এই দুইটা সহজ টাইপের কোশ্চেন প্যাটার্নকে ফোকাস করতে পারি, অ্যাকুরেসি যদি মোটামুটি 100% বা 90%, 95% করা যায়, তাহলে খুব সহজেই মূলত ভালো একটা স্কোর এখান থেকে গেইন করা যায়। ঠিক আছে, এজন্য আমি মূলত আপনাদেরকে পরামর্শ দিব যে শুরুতেই ফিল ইন দ্য ব্লাঙ্কস এবং ট্রু ফলস নট গিভেনটাকে ফোকাস করা। আর আহ, এরপরে আস্তে আস্তে যে কোশ্চেন গুলো আপনার কাছে একটু সহজ লাগবে সেইগুলাকে ফোকাস করে প্রিপারেশন নেওয়া। আচ্ছা, এখন আসেন আমরা কোশ্চেন 27 to 30। এখানে দেখেন অপশন দেওয়া আছে 4টা করে, ABCD, এন্ড এটা আপনাকে যে কোনো একটা জাস্ট আনসার লিখতে হবে, চুজ করতে হবে। এখন
আমরা যদি 27 নাম্বার কোশ্চেনটা পড়ি তার আগে আমরা একটু এই যে প্যাসেজটা কি বলতেছে, রিডিং প্যাসেজ দেখেন। 27 থেকে 40, এখানে 20 মিনিট সময় তারা বলছে। আচ্ছা, বলা হচ্ছে দ্য ফিউচার অফ ওয়ার্ক, কাজের ভবিষ্যৎ। ওয়ার্ক মানে তো আমরা জানি কাজ। সো ফিউচার অফ ওয়ার্ক মানে হচ্ছে কাজের ভবিষ্যৎ। কাজের ভবিষ্যৎ কি জিনিস? কাজের ভবিষ্যৎ জিনিসটা হচ্ছে আমরা যে কাজগুলো এখন করি সেই কাজের ফিউচারটা কি সেটা। আচ্ছা, সহজ কথায় দেখেন, এখানে বোল্ড করে এআই এটা বলে দেয়া আছে। হুম, আমরা জানি যে বর্তমান সময়ে আমরা যে কাজটা করতে অনেক বেশি আগে স্ট্রাগল করা লাগতো, সেটা এখন এআই এর সাহায্যে খুব সহজে আমরা অল্প সময়ের মধ্যে কাজগুলোকে করে ফেলতে পারি। এখন এই যে এআই আসার কারণে যে কাজগুলো আমরা করতেছি, অর্থাৎ যেই কাজটা আগে একজন মানুষ করত, এআই আসার কারণে কি ওই ব্যক্তিদের কাজ, ওই ব্যক্তিগুলা কাজহীন হয়ে পড়ছে কিনা, বা তারা কি কাজ করতে পারছে না, বা তাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা, এরকম কোনো বিষয়গুলো নিয়ে বা এটার ভবিষ্যৎ কি, এইগুলা নিয়ে আমাদের পুরো প্যাসেজটা ডিসকাশন। শুরুতে বলছে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট। তাহলে তাহলে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে আহ, আমাদের এই আনসারটা, 27 নম্বর আনসারটা কত নম্বর প্যারাতে পাবো বলেন তো? 27 নম্বর প্যারাতে, রাইট? আচ্ছা, সরি, 27 নম্বর কোশ্চেনটা ফার্স্ট প্যারাতে পাবো। ফার্স্ট প্যারাগ্রাফ, হ্যাঁ ফার্স্ট প্যারাগ্রাফ। Yes. এখন আমরা শুরুতে কোশ্চেন গুলা একটু পড়ে যাব। কোশ্চেনটা কি বলতেছে? দ্য কাইন্ডস অফ জবস that will be most affected by the growth of AI। অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফে কয়েক ধরনের কাজের কথা বলছে, যেই কাজগুলা সব থেকে বেশি এফেক্টেড হবে এআই এর বৃদ্ধির কারণে, বা এআই এর কারণে সব থেকে বেশি এফেক্টেড হবে যেই কাজগুলা, যেই ধরনের কাজগুলা, সেই কাজগুলাকে নিয়ে ডিসকাশন করা হয়েছে, এটা বলতেছে তারা। আমরা খুঁজবো যে ফার্স্ট প্যারাগ্রাফে আসলে তারা কি বলছে। নেক্সট হচ্ছে দ্য এক্সটেন্ট টু হুইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু। বলতেছে যে এআই আসার কারণে মানুষ কাজের ধরনটা অল্টার করবে, পরিবর্তন করবে। অর্থাৎ মানুষের কাজহীন হবে না, কাজের যে নেচার, যে ধরনটা, সেটা পরিবর্তন হবে। অর্থাৎ মানুষ এই যে এই কাজটা এখন একভাবে করতো, সেটা এআই আসার কারণে অন্যভাবে করবে, কিন্তু ওই কাজটা মানুষই করবে। বিষয়টা হচ্ছে এরকম যে মানুষ একই কাজটা জাস্ট অন্যভাবে করবে। এখন এই প্যারাতে, ফার্স্ট প্যারাতে এরকম কোনো ডিসকাশন যদি হয়, তাহলে আমরা তখন আনসারটা বি নিব। সি বলছে দ্য প্রপোর্শন অফ দ্য ওয়ার্ল্ডস লেবার ফোর্স হু উইল হ্যাভ জবস ইন এআই ইন দ্য ফিউচার। বলছে যে প্রপোর্শন মানে হচ্ছে সংখ্যা। বলছে ওয়ার্ল্ড লেবার ফোর্স একটা সংখ্যা নিয়ে ডিসকাশন করছে, বা আনুপাতিক হারের কথা বলছে, যারা যে এআই এর কারণে কাজের ফিউচার কি হবে বা কতটুকু কাজ হারাবে, এরকম কোন প্রপোর্শন বা আনুপাতিক হার নিয়ে কথাবার্তা বলতেছে। The difference between ways that embodied and disembodied AI will impact on workers। বলছে যে ডিফারেন্স মানে হচ্ছে ভিন্নতা। তো এআই এর ভিন্নতার কথা বলছে বিটুইন এমবডিড। এমবডিড মানে কি জানেন? শরীরই বা হ্যাঁ, একটার সাথে আরেকটা যুক্ত। এমবডিড মানে হচ্ছে মানে প্রত্যক্ষ, ঠিক আছে? বডিড মানে কি সরাসরি, এরকম আর কি, সশরীরী এরকম।
অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা মূলত ওয়ার্কারদের উপরে এটার একটা প্রভাব আছে, একটা ভিন্নতা দেখানো হয়েছে যে ওয়ার্কারদের উপরে কোন ধরনের ইম্প্যাক্ট আছে এটা দেখানো হচ্ছে। এখন খেয়াল করবেন এটা যেহেতু প্যাসেজ 3 এর কোশ্চেন, সো খুব পসিবিলিটি আছে যে এই যে এখানে যে লাইনগুলো হুবহু আছে সেই লাইনের সাথে আপনি মিল নাও পাইতে পারেন, আনসার ওইটা নাও হইতে পারে। মেইন থিমটা, প্যারাগ্রাফের থিমটা কি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ওই প্যারার থিমটা। সো আমরা দেখি কি বলে ফার্স্ট প্যারাটা। এটা হচ্ছে ফার্স্ট প্যারা। সো অ্যাকর্ডিং টু আ লিডিং বিজনেস কনসালটেন্সি, একটা লিডিং বিজনেস কনসালটেন্সির মতে 3 to 14% অফ দ্য গ্লোবাল ওয়ার্কফোর্স উইল নিড টু সুইচ দেয়ার টু আ ডিফারেন্ট অকুপেশন উইদিন দ্য নেক্সট 10 to 15 years। দেখেন এতটুকু যে লাইনটা আছে ওইখানে বলা হচ্ছে 3 থেকে 14% গ্লোবাল ওয়ার্কফোর্স তাদের প্রয়োজন পড়বে তাদের অকুপেশন বা পেশাটাকে পরিবর্তন করা। এটা কত বছরের মধ্যে? 10 থেকে 15 বছরের মধ্যে। অথচ প্রথম লাইনটা কি বলছিল? দ্যাট উইল বি মোস্ট অ্যাফেক্টেড বাই দ্য গ্রোথ অফ এআই। এই ধরনের চাকরির মানে কাজের ধরন বা কাজের যে প্রকারের কথা বলছে যে এই কাজের উপরে প্রভাবটা অনেক বেশি হবে, মোস্ট অ্যাফেক্টেড, তাই না? এটা কি মোস্ট অ্যাফেক্টেড 3 থেকে 14%? না। তো খুবই অল্প, রাইট? খুব সামান্য, যে যারা অন্য অকুপেশনে চলে যাবে। তাহলে মোস্টলি এফেক্টেড তো হচ্ছে না। টা আমরা এলিমিনেট করলাম। And all workers will need to adapt, সকল শ্রমিকদেরকে প্রয়োজন পড়বে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া। অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, as their occupation evolve alongside increasingly capable machines। যে নতুন নতুন মেশিন আসবে, সেই মেশিন গুলার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন পড়বে। তার মানে যে কাজটা তারা আগে করতে একরকম ভাবে, মেশিন আসার কারণে তারা কি করবে? ওই একই কাজটা তারাই করবে কিন্তু মেশিনের মাধ্যমে অন্যভাবে করবে। আচ্ছা, তাহলে আমরা পরে এটা পড়তে থাকি। কি বলছে? দ্য এক্সটেন্ট টু হুইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু। এআই আসার কারণে মানুষের কাজের যে ধরন, নেচার, সেটা পরিবর্তন হবে। আগে যেভাবে করতে এখন সেই ধরনটা পরিবর্তন করে অন্যভাবে হবে। দেখেন তো এটার সাথে কোনোভাবে মিলান যায়নি? এটার থিম কি মিলে? না। কেন? এখান তো এটা বলতেছে না যে তারা কি হ্যাঁ, করবে, মিলে তো। নতুন মেশিনের সাথে তারা নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিবে। অর্থাৎ আগে তারা নিজে হাতে কাজ করতো, ওই কাজটা এখন তারাই করবে কিন্তু অন্যভাবে করবে, মেশিনের মাধ্যমে করবে। এটা মিলতেছে না? জি। এটা তো স্যার মিল বি এর সাথে করছে। তাহলে আনসারটা আমরা এখানে কি 2 নাম্বারটা ধরে রাখছি, বাকি পড়াটা পড়ে তারপর আমরা ফাইনালি ডিসিশন নিব। এই যে এমবডিড ডিসএমবডিড এটা হচ্ছে সরাসরি এখানে আছে তো। তো না, এমবডিড ডিসএমবডিড আছে মানে আপনাকে ধরে নিতে হবে এটা না হওয়ার পসিবিলিটি 80%। বুঝছেন ভাইয়া? ইটস আইএলস। বুঝছি। এটার মানে হচ্ছে যেটা ডিরেক্টলি আছে, বিশেষ করে এমসিকিউতে যেটা ডিরেক্টলি থাকবে এবং তাও আবার প্যাসেজ 3-তে, তার মানে বুঝবেন যে এটা আপনার জন্য ট্রাপ। এই ট্রাপে পা দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের সাধারণ অধিকাংশ স্টুডেন্টরা মনে করবে যে এমবডিড এন্ড ডিসএমবডিড আছে। এখন এমবডিড এন্ড ডিসএমবডিড এর ওখানে একটা সংখ্যার কথা বা আনুপাতিক হারের কথা বলতেছে। এখন আদৌ এরকম কথা আছে কিনা আমরা একটু দেখি। So automation or embodied artificial intelligence is one aspect of disruptive effects of technology on the labor market। বলছে যে ব্যাপক ভয়ঙ্কর একটা ইফেক্ট আছে। Disembodied AI like the algorithm running or smartphone is another। মানে এই এমবডিড এন্ড ডিসএমবডিড এর ফাংশন নিয়ে কথা বলতেছে, কিন্তু এটার আনুপাতিক কোন সংখ্যা, প্রপোর্শন, এরকম কোন বিষয় এখানে ডিসকাশন করছে? দেখেন তো, না স্যার। কোনো প্রপোর্শন নিয়ে কোনো কথা বলতেছে না। আচ্ছা, লেবার ফোর্সের কোনো প্রপোর্শন নাই, আর এই দুইটার মধ্যে ডিফারেন্স নিয়েও কোনো কথাবার্তা বলে নাই।
and embodied disembodied আছে মানে অধিকাংশ স্টুডেন্ট 80% এই embodied আর disembodied টা দিয়ে দিবে, কিন্তু এটা আনসার হবে না। মনে রাখবেন যেটা ডিরেক্টলি আনসার আছে 80 to 90% ক্ষেত্রে ডিরেক্টলি যে ওয়ার্ডটা আছে সেটা হবে না, কারণ তারা প্যারাফ্রেজিং করবে। দেখেন এই অল্টারটাকে তারা কি বলেছিল? সুইস, তাই না? সুইস বলেছিল না? জি স্যার। জি। অল্টারকে সুইস বলছে। আর এক্সটেন্ডিং হুইচ অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক, এটাকে সে বলছে যে নেচার অফ দ্য ওয়ার্ক পরিবর্তনের, কাজের ধরন পরিবর্তন করবে। আর এখানে বলছে কি করবে, তারা অ্যাডাপ্ট করে নিবে তাদের এইটার সাথে, নতুন মেশিনের সাথে, রাইট? সো এইটা দেখেন একদম পারফেক্টলি প্যারাফ্রেজিং করছে। সো পারফেক্টলি প্যারাফ্রেজিং যেটা করবে ওইটাই আনসার হবে, মনে রাখ। তবে হ্যাঁ, মনে রাখবেন যদি এই একই কোশ্চেনটা প্যাসেজ ওয়ানে হইতো তাহলে আমরা এত জটিল ভাবে চিন্তা করতাম না। আমার কথা কি আপনারা বুঝছেন? আপনাদেরকে আইএলটিএস এর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, এই কোশ্চেনটা কত নাম্বার প্যাসেজে দিচ্ছে তারা। এই এমসিকিউ যদি প্যাসেজ ওয়ানে দিত তখন অনেক সহজ এমসিকিউ হইতো। যেহেতু এটা প্যাসেজ 3 এর এমসিকিউ, দ্যাট মিনস হচ্ছে এটা খুব পসিবিলিটি আছে মোটামুটি 100% প্যারাফ্রেজিং করা। সো ইট ডিপেন্ডস অন যে কোন প্যাসেজে, কত নাম্বার প্যাসেজে আপনাকে কোশ্চেনটি করা হচ্ছে। দেখবেন প্যাসেজ ওয়ানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আবার অনেক সময় প্যাসেজ 3 তেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। প্যাসেজ ওয়ানের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যত সহজ, প্যাসেজ 3 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ততটাই কঠিন। খেয়াল করছেন? আপনারা কি করছেন এটা? জি স্যার। তো এইটা ইটস প্রুফ দ্যাট যে হচ্ছে এই ডিপেন্ডস যে আমার এই কোশ্চেন প্যাটার্নটা কোন প্যাসেজে আছে। প্যাসেজ ওয়াইজ কোশ্চেনের মানটা ডিপেন্ড করবে যে এটা সহজ হবে নাকি কঠিন হবে। আচ্ছা, এরপরে আমরা 28 নম্বর কোশ্চেনটা পড়ি। এখানে বলা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে আমাদের এই আনসারটা কত নম্বর প্যারাগ্রাফে আছে? ও তাহলে আমরা এখানে আনসারটা হচ্ছে বি রিসিভ করলাম, বিটাকে মার্ক করলাম। সো এই আনসারটা সেকেন্ড প্যারাগ্রাফে আছে। হোয়াট ইজ স্টেলা প্যাসিডিস ভিউ অফ দ্য নলেজ ইকোনমি, যেখানে স্টেলা প্যাসিডির ভিউটা কি, নলেজ ইকোনমি নিয়ে স্টেলা প্যাসিডির ভিউ কি সেটা নিয়ে আমাদেরকে কথা বলার কথা বলছে, যে নলেজ অফ ইকোনমি নিয়ে তার ভিউ। অর্থাৎ ডেফিনেটলি তাহলে স্টেলা প্যাসিডির কোনো কথাবার্তা আমাদের এখানে আছে নিশ্চয়, তাই না? সো সেই স্টেলা প্যাসিডির সেটা নিয়ে তাদের ভিউ কি সেটা আমাদেরকে এখন ডিসকাশন করতে হবে। তাহলে আমরা পড়ি যে তার কি রিভিউ হতে পারে। এখানে অপশন দিয়েছি, ইট হ্যাজ হ্যাভিং অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বার অফ জবস অ্যাভেলেবল। বলছে যে যে সংখ্যক পরিমাণ জব অ্যাভেলেবেল আছে সেই সংখ্যার উপরে একটা প্রভাব ফেলতে পারে নলেজ ইকোনমি। অর্থাৎ নলেজ ইকোনমি একটা ভিউ, একটা থিওরি স্টেলা প্যাসিডির। সেই ভিউ অনুযায়ী বা সেই থিওরি অনুযায়ী সে বলছে যে এই যে পরিমাণ জব মার্কেটে অ্যাভেলেবেল, যে নাম্বার সংখ্যক জব, এটার একটা প্রভাব, এই নলেজ ইকোনমির একটা প্রভাব এখানে আছে। সেকেন্ড হচ্ছে, ইট ইজ চেঞ্জিং পিপলস অ্যাটিটিউডস টুয়ার্ডস দেয়ার অকুপেশন। এটা তাদের চাকরির মানে কাজের অ্যাটিটিউডস, মানুষের অ্যাটিটিউডটা, অর্থাৎ যে মানুষগুলো এই জায়গায় কাজ করে তাদের প্রফেশন নিয়ে তাদের অ্যাটিটিউডটা পরিবর্তন করছে এই নলেজ ইকোনমি। It is the main reason why the production sector is declining. নলেজ ইকোনমির কারণে প্রোডাকশন সেক্টরটা দিন দিন কি হচ্ছে, ডিক্লাইন হচ্ছে, কমে যাচ্ছে। তো আমরা এটা খুঁজবো। আর বলছে ইট ইজ a key factor driving current developments in the workplace. বলছে নলেজ ইকোনমিটা হচ্ছে কি ফ্যাক্টর, প্রধান কারণ। সেটা কিসের? যে তাদের ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা মেইনলি হচ্ছে নলেজ ইকোনমির কারণে। নলেজ ইকোনমিটা হচ্ছে মেইন ফ্যাক্টর তাদের এই ওয়ার্ক প্লেসে এই ডেভেলপমেন্টটার পেছনে। তাহলে আমরা চলে যাই স্টেলা প্যাসিডির ভিউটা পড়ি। দেখেন এই যে ডক্টর স্টেলা প্যাসিডিস তার পরিচয় বলছে, ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুল believes that some of the fundamental changes are happening as a result of the algorithmication of jobs that are dependent on data rather than on production.
আচ্ছা, দ্য সো কল্ড নলেজ ইকোনমি বলতেছে কি, তার তার বিশ্বাস, সে বিশ্বাস করে যে সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস, কিছু মৌলিক পরিবর্তন আর হ্যাপেনিং হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ অ্যালগোরিদমিকেশন। আই মিন হচ্ছে এআই এর কারণে কিছু ফান্ডামেন্টাল ও বেসিক পরিবর্তন হচ্ছে অফ জবস, মানে কাজের জবের ক্ষেত্রে, দ্যাট আর ডিপেন্ডেন্ট অন ডাটা রেদার দেন অন প্রোডাকশন। এখানে দেখা যাচ্ছে যে মানে মানুষ প্রোডাকশনের থেকে ডাটার উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড সো কল নলেজ ইকোনমি, আর এটাকে মূলত সে নলেজ ইকোনমি বলতেছে। অ্যান্ড এইটা নলেজ ইকোনমি কাকে বলে সেটা বলছে, কিন্তু কিন্তু এখানে কি বলছে যে এই নলেজ ইকোনমির সেক্টর অনেক ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, প্রোডাকশন সেক্টর হচ্ছে না, এরকম কোনো কথা বলছে? দেখেন তো, না। বলে নাই, কিন্তু খেয়াল করবেন। এখন কেউ যদি মনে করে যে এই যে এখানে আছে যে প্রোডাকশন আছে, ডাটা সেক্টর আছে, তাহলে কি এটা হবে কিনা, এখানে তো ওই ইনফরমেশন দেয় নাই যেটা সে ওইখানে স্টেটমেন্টে বলেছিল। ওখানে বলেছিল দিন দিন মানে নলেজ ইকোনমির কারণে কি হচ্ছে, প্রোডাকশন কমে যাচ্ছে, প্রোডাকশন হচ্ছে না। তো এখানে সেটা বলছে না, বলছে যে মানুষ দিন দিন ডাটার উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে প্রোডাকশনের থেকে। এন্ড ইটস নট লাইক যে মানে সে প্রোডাকশন কমে যাচ্ছে বা এরকম কোন ইনফরমেশন দিচ্ছে না। আচ্ছা, এরপরে বলছে কি, অ্যালগোরিদমস আর ক্যাপাবল অফ লার্নিং ফ্রম ডাটা টু আন্ডারটেক টাস্ক দ্যাট প্রিভিয়াসলি নিডেড হিউম্যান জাজমেন্ট, such as reading legal contracts, analyze medical scans, and gathering market intelligence. দেখেন, বলছে অ্যালগোরিদমস আই মিন এআই আর ক্যাপাবল, সক্ষম অফ লার্নিং ফ্রম ডাটা, মানে ডাটা, এই যে আমরা এই সি প্রোগ্রামিং, আপনারা যারা এখানে আছেন অনেকেই বোঝার কথা, আপনারা যারা অনেক সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোতে পড়েন, সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে না, এটা টোটাল কি, মানে একটা ডাটা ইনপুট করি আমরা, এবং ফাইনালি এটা আহ, মূলত এই ইনপুট করার মাধ্যমেই কিন্তু আমরা প্রোডাকশন গুলো করতে পারি, বা আলটিমেটলি আমাদের মানে পুরোটা আমরা ডাটার উপরে নির্ভর হয়ে যাচ্ছি দিন দিন। এবং এটার আলটিমেটলি যে আউটপুট হিসেবে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো হাতে পাচ্ছি। দেখেন, আন্ডারটেক টাস্ক দ্যাট প্রিভিয়াসলি নিডেড হিউম্যান জাজমেন্ট, এই ডাটা ইনপুট দেওয়ার মাধ্যমেই যে কাজগুলো আমরা করে ফেলছি, কিন্তু একই কাজগুলো প্রিভিয়াসলি পূর্বের সময়ে মানুষ হিউম্যান জাজমেন্টের মাধ্যমে করতো। এখন আমরা ডাটা ইনপুট করে যে কাজগুলো করতেছি, সেই একই কাজটা আগে মানুষ হিউম্যান জাজমেন্টের মাধ্যমে করতো, such as রিডিং লিগ্যাল কন্ট্রাক্টস, অ্যানালাইজ মেডিকেল স্ক্যানস, গ্যাদারিং মার্কেট ইন্টেলিজেন্স, মানে এই যে এগুলো করা হতো। এরপরে মার্কেট ইন্টেলিজেন্স, লিগ্যাল কন্ট্রাক্টস এর যে কাজগুলো করা হতো, এটা আগে মানুষ, মানে যেমন আগে এই যে এত এখন যেরকম তো রিপোর্ট, টেস্ট, মেডিকেল সেক্টরে, এগুলোকে আগে করতো। আগে মানুষ ডাক্তারের কাছে যাইতো, তার অভিজ্ঞতার আলোকে সিমটম শুনে আমাদেরকে একটা ঔষধ দিত। তার মানে হিউম্যান জাজমেন্টের মাধ্যমে আগে এটা করতো। কিন্তু এখন কি করছে, এখন একটা মেশিনের মাধ্যমে আমরা ডেটা ইনপুট দিচ্ছি, এন্ড দেন হচ্ছে তারা একটা রেজাল্ট বের করছে। হচ্ছে আমরা একটা ডেমো দিচ্ছি বা এটা কি স্যাম্পল দিচ্ছি, and তারা এটা অ্যানালাইজ করে তারা কি করছে, আমাদের একটা রেজাল্ট দিচ্ছে, মার্কেট ইন্টেলিজেন্স এর কাজ তারা করে দিচ্ছে। তার মানে এই এআই এর কারণে তাদের যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে কি একটা ডেভেলপমেন্ট হয়েছে না, উন্নয়তই হয়েছে না? আগে হিউম্যান জাজমেন্টে করতে, এখন সেটা মেশিনের মাধ্যমে হচ্ছে। তাহলে এটাই কিন্তু এই নলেজ ইকোনমির মেইন কে ফাংশন। অর্থাৎ নলেজ ইকোনমির কারণে এই কাজটা, অর্থাৎ কর্মক্ষেত্রে তাদের এই পরিবর্তনটা হচ্ছে। এখন আমরা আসি, এখন এটা বলেন তো কোনটা বলছে মার্কেটে কি পরিমাণ জব অ্যাভেলেবেল, এটা নিয়ে কোনো কথা বলছে? এটার কোনো প্রভাব আছে কিনা এরকম কিছু? এই সংখ্যা নিয়ে কোনো কথা বলছে কিনা? 0.4 হবে নাকি? ইট ইট ক্যান বি। হ্যাঁ, আমরা আমরা সবগুলো একটু পড়ি দেখি। দেখেন, ইট ইজ চেঞ্জিং পিপলস অ্যাটিটিউডস, মানুষের কোনো পরিবর্তন, অ্যাটিটিউডের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটাও নিয়ে কিন্তু কথা বলছে না, রাইট? অ্যাটিটিউড নিয়ে কোনো ডিসকাশনই আমাদের এখানে আমরা পাই নাই। এরপরে হচ্ছে প্রোডাকশন সেক্টর কমে যাচ্ছে কিনা এটা নিয়েও কথা নাই, বরং বলছে কি ইট ইজ আ কি ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্টস অন দ্য ওয়ার্ক প্লেস। অর্থাৎ কর্মক্ষেত্রে আগে যে
এখন যে পরিবর্তন গুলো হচ্ছে, ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এটা ডেভেলপমেন্টের মেইন রিজনটা হচ্ছে নলেজ ইকোনমি। দেখেন, এটাই না, এই যে তাদের এখন আগে হিউম্যান জাজমেন্টের মাধ্যমে এই কাজগুলো করা হতো, এখন এটাকে এআই এর মাধ্যমে করা হচ্ছে, অ্যালগরিদমের মাধ্যমে। অ্যালগরিদম এটা সহজেই করতে পারছে। তো এটা কিসের ফল? এটা হচ্ছে নলেজ ইকোনমির ফল, রেজাল্ট অফ নলেজ ইকোনমি। সো দ্যাট মিনস হচ্ছে আমরা খুব সহজেই ডি নাম্বারটা ক্যাচ করতে পারি। থ্যাংক ইউ। ইট ইজ আ কে ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ক প্লেস। ওকে, নেক্সট আসি, হোয়াট ডিড প্যাসিডি অবজার্ভ এট দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি। আচ্ছা দেখেন, এখানে আগের দুইটাতে তো তারা বলে দিয়েছিল, ফার্স্ট প্যারাগ্রাফ এন্ড সেকেন্ড প্যারাগ্রাফ। এখন এখানে তো তারা কিছু বলছে না, বলছে কিছু, তাহলে আমরা লোকেট করব কিভাবে? দেখেন, এই লাইনের সব থেকে ইম্পর্টেন্ট। জি, বলেন। টেলিকমিউনিকেশন যে জায়গায়, শব্দটা যে জায়গায় আছে ওই জায়গায়। টেলিকমিউনিকেশন কোম্পানি বা টেলিকমিউনিকেশন রিলেটেড কোনো ইনফরমেশন যেখানে আছে আমরা সেখানে গিয়ে সার্চ করব, রাইট? ওকে, তাহলে আমরা খোঁজার আগে আগে আমরা একটু পড়ে যাই, দেখি কি বলছে। এখানে বলছে কি স্টাফ, অর্থাৎ হতে পারে টেলিকমিউনিকেশন কোম্পানির যে স্টাফ, তারা ডিলিং উইথ দ্য রিকমেন্ডেশন অফ এআই। এআইটাকে তারা কি করছে? ডিসএগ্রি করছে। এআইটাকে নিয়ে আসার ব্যাপারে তারা ইন্টারেস্ট ফিল করছে না, বা তারা কোনোভাবে এটার সাথে কি করছে না, এগ্রি করছে না এআই কে তাদের ব্যাপারে। আচ্ছা, দ্বিতীয়ত, স্টাফ ফিলিং রিজেন্টফুল অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন অফ এআই ইন দ্য ওয়ার্কপ্লেস। মানে এআই আসা মানে তারা নিজেদেরকে মনে করছে যে, মানে কি বলে রিজেন্টফুল মানে কি, মানে হতভাগা মনে করা আর কি। রিজেন্টফুল মানে কাইন্ড অফ, মানে অথর্ব মনে করা, হ্যাঁ, নিজেদেরকে ভ্যালুলেস মনে করা আর কি। সে নিজেদেরকে এরকম মনে করছে যে আমরা মনে হয় তাহলে কাজ করতে পারছি না, বা আমাদের দিয়ে কাজ হচ্ছে না, তার কারণে এআই নিয়ে আসতেছে। তো এরকম কোন ফিলিংস তাদের মধ্যে এই প্যাসিডি অবজার্ভ করছে কিনা, তো সেটা আমরা খুঁজবো। আচ্ছা, স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্টস দ্যাট দে ওয়ান্ট। স্টাফরা এই ব্যাপারে শিওর হচ্ছে, বা এই ব্যাপারে তারা দেখছে যে তারা যেই কাজটা করতে চাচ্ছে, তারা যে রেজাল্টটা চাচ্ছে, সেই রেজাল্টটাই কি করছে, এআই প্রডিউস করছে, তাদেরকে দিচ্ছে, প্রোভাইড করছে। অর্থাৎ যেই রেজাল্টটা তাদের দরকার, এই টেলিকমিউনিকেশন কোম্পানির যারা স্টাফ আছে তাদের যেই কাজটা করা দরকার, বা যে রেজাল্টটা তাদের দরকার, সেই রেজাল্টটা এআই করে দিচ্ছে, সেই কাজটা এআই করে দিচ্ছে, সেই পারফেক্ট রেজাল্টটা এআই দিচ্ছে। সো আমরা এটা দেখি, এটা অবজার্ভ করছে কিনা। স্টাফ অ্যালোয়িং এআই টু ক্যারি আউট টাস্ক দে আউট টু ডু দেমসেলফ। অর্থাৎ স্টাফরা মানে তাদের নিজেদের কাজটা এআই করে দিচ্ছে, এটাকে অ্যালাউ করছে, মানে তারা চাচ্ছে যে আমাদের সব কাজ এআই করে দিক, এরকম কিছু বলতেছে কিনা। সো আমরা একটু দেখি এখানে কি বলে। আচ্ছা, সো দ্যাটস গ্রেট। সো আমরা লাস্ট হচ্ছে 2 নাম্বার প্যাসেজে প্যারাতে পেয়েছিলাম এখানে। তো 3 নাম্বার প্যারাতে দেখেন তো, টেলিকমিউনিকেশনে কোনো ডিসকাশন আছে? 5 নম্বর প্যারাস, 3 নম্বর 4 নম্বর 4 নাম্বারে নাই। নাই, 5 নাম্বারে আছে, রাইট? ওকে, সো দেখেন এখানে বলতেছে কি, another issue is the extent to which the technology influences or even controls the workforce. For over 2 years, monitor telecommunication company, একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে এসে একটা অবজারভেশন চালিয়েছে। দ্যাট কি বলছে, the way telecom sales people work is through personal and frequent contact with clients. সে দেখছে শুরুতে তারা কি করতো, সেলস পিপল যারা সেলসম্যানরা, তারা সকল ক্লায়েন্টসদের সাথে পার্সোনালি কন্টাক্ট করে কি করে, তো সবাই যারা আজ পর্যন্ত তাদের যে ক্লায়েন্টসরা আছে সবাইকে নক দেয় যে স্যার আমাদের এই অফার আছে, আমরা এই অফার এখন থ্রো করছি, আপনার এটা লাগবে কিনা, তাদের নাম্বার কালেক্ট করে, হ্যাঁ, কাস্টমারদের কাছে শুনে শুনে কি করে, তারা এইটা খুঁজে। ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স টু অ্যাসেস সিচুয়েশন অফ রিচ এ ডিসিশন, দেন তারা আস্তে আস্তে ডিসিশনে পৌঁছায় যে কার কোনটা লাগবে। যখন তারা ওই কথা বলার মাধ্যমে তারা ডিসিশন নেয় যে আমাদের অমুক কাস্টমার এটা লাগবে এখন, বা তার ব্যাপারে তারা মোটিভেশন চালায়, অফারটা শো করে। However, the company had started using AI, and যখন থেকে কোম্পানি এআই ব্যবহার করা শুরু করেছে, অর্থাৎ অ্যালগোরিদম that define when account manager should contact certain customers. সো এআই তাদেরকে বলে দিচ্ছে যে এখন আপনার ওই কাস্টমারদের কাছে যেতে হবে, যে হচ্ছে ম্যানেজার
ক্লিয়ারলি বলে দিচ্ছে যে ওই কাস্টমার কাছে যেতে হবে কারণ তার এখন এই প্রোডাক্টটা দরকার, আবার হুইচ কাইন্ড অফ ক্যাম্পেইনস এন্ড হোয়াট টু অফার দেম, অর্থাৎ আপনাদের কোন ক্যাম্পেইনটা চলছে সেটা তাকে জানানো দরকার এখন, এবং আপনারা কি অফার করছেন সেটা তাকে জানানো দরকার। অর্থাৎ এআই এখন আপনাকে নির্দিষ্ট করে দিচ্ছে যে অমুক ব্যক্তির এই প্রোডাক্টটা লাগবে, তো আপনি তাকে এটা অফার করতে পারেন। খেয়াল করবেন যখন আমরা ফেসবুকে, ধরেন যে আপনি একটা কলমের বিজ্ঞাপন দেখছেন, ফেসবুকে আপনি কোনোভাবে 5 সেকেন্ড স্টে করছেন, এরপরে ভিডিওতে আপনি যতবার স্ক্রল করবেন এবং আপনার কাছে যত ভিডিও গুলো আসবে, অ্যাড গুলো আসবে, সকল অ্যাড গুলা কি রিলেটেড অ্যাড আসবে? কলম রিলেটেড। এটার মানে কি? দ্যাটস মিনস হচ্ছে তারা এআই ব্যবহার করে, আচ্ছা যেমন মেটাতে এআই এখন তো খুব কমন একটাই বিষয়, আমরা সবাই জানি যে মেটা এআই ব্যবহার করে খুব সহজে সিলেক্ট করে ফেলছে যে আপনার ইন্টারেস্ট কোথায়, আপনার কোন জায়গাটাতে বা কোন প্রোডাক্ট গুলোতে ইন্টারেস্ট আছে সেটা বুঝে ফেলছে এআই ব্যবহার করে। এবং এই এআই ব্যবহার করে দেখছে এই যে টেলিকমিউনিকেশন কোম্পানিতে একই ভাবে দেখছে যে তাদের কোন প্রোডাক্টটা দরকার সেটা তারা খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারছে। তার মানে যেটা আগে সেলস পিপলরা করতো, অর্থাৎ সেলসম্যানরা করতো, সেই কাজটা এখন এআই করতেছে খুব সিম্পলি এবং পারফেক্টলি করে দিচ্ছে। অর্থাৎ তাদের দরকার তো ওই কাস্টমারদেরকে খুঁজে বের করা, যে কাদের এই প্রোডাক্টটা দরকার, সেই সেই কাজটা তো এআই করছে, তো দ্যাটস ফাইন। সো তাহলে এখন আসেন, স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্ট দ্যাট দে ওয়ান্ট। এটা মিলে না? যে এআই সেই রেজাল্টটাই করে দিচ্ছে যারা তারা যেটা চায়, নাকি স্টাফরা কি ডিসএগ্রি করছে কোনো কারণে যে এআই আমাদের দরকার নাই, এআই প্রতিষ্ঠান নিয়ে আসা যাবে না, এরকম কিছু বলছে? না, না স্যার। তারা কি রিজেন্টফুল করছে যে না এআই আসার কারণে আসলে আমি অকর্ম হয়ে গেছি বা আমাকে দিয়ে কাজ হচ্ছে না বা এই সেই, অনুতপ্ততা বোধ না, করছে? না, বরং তারা যে রেজাল্টটা চাচ্ছে এআই তাদের সেই রেজাল্টটাই করে দিচ্ছে, রাইট? ইয়েস। তাহলে আনসার হচ্ছে সি, 29-এর আনসার হচ্ছে সি। সো আমরা খুব সহজে, আহ, যদিও মনে হচ্ছে জিনিসটা খুব সহজ কিন্তু আসলে এত বেশি সহজও না, মোটামুটি মেইন থিমটা বুঝতে হবে। যদিও আপনারা এখানে যারা আছেন হয়তো এই এআই রিলেটেড নিয়ে অনেকের পড়াশোনা থাকতে পারে, তারা এটা অনেক ভালো বুঝবে। সো আই থিঙ্ক হচ্ছে মনে রাখবেন যে প্যাসেজ 3-তে মোস্ট অফ দ্য টাইম তারা সায়েন্স টেকনোলজি, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন প্যাসেজ দিয়ে থাকে আর কি, ঠিক আছে? তো যারা এই ধরনের ম্যাগাজিন বা ফিকশন গুলা পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি সহজ হয় আর কি, হ্যাঁ। ডি ডি হইলো না কেন? আচ্ছা, স্টাফ অ্যালোয়িং এআই টু ক্যারি আউট টাস্ক দে আউট টু ডু দেমসেলফ। এখন আসেন, পুরো কাজটা তো এআই করে না, এআই তাদেরকে সাজেস্ট করে দেয় যে কোন রেজাল্ট ওই যে কোন ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে, সেই সাজেস্ট করে দেয়। কারণ এআই কি তাদের আলটিমেটলি প্রোডাক্টটা বিক্রি করে দেয়? পুরো কাজটা তো এআই করে না। এই যে দেখেন, সে ম্যানেজারকে সাজেস্ট করে, ডিফাইন করে, এই যে ডিফাইন দ্য ম্যানেজার্স। তাহলে স্টাফ, ম্যানেজার অলসো তো স্টাফ, রাইট? সো হ্যাঁ, বাদ ম্যানেজারকে বাদ দিয়ে কি টোটাল এআই করে দিচ্ছে এখনো এই না, কোম্পানিতে? সেটা না, ম্যানেজারকে সাজেস্ট করছে। অর্থাৎ তাদের তো দরকার ক্লায়েন্ট খুঁজে বের করা যে আমার কার কাছে এই প্রোডাক্টটা অফার করতে হবে, তাই না? সেই ক্লায়েন্টটাকে সাজেস্ট করতেছে এআই, কিন্তু প্রোডাক্ট আলটিমেটলি বিক্রি করছে কে? ম্যানেজার। অফার, তাকে অফার করছে কে? ম্যানেজার। অর্থাৎ পিপল করতেছে, পুরা কাজটা তো এআই করছে না। আমার কথাটা ক্লিয়ার হচ্ছে ভাই? মানে এখানে পুরা কাজটা, এই যে দেখেন আউট টু ডু দেমসেলফ, মানে পুরো কাজটা তারা, কাজের দায়ভারটা কি, দায়িত্বটা এআই নিচ্ছে, বিষয়টা এরকমটা না। এআই কে বুঝতে পুরো পারছি। কাজ, এআই কে বলছে যে আমাকে সাজেস্ট করে দাও কোন পিপলের এটা লাগবে, দেন যা মোটিভেশন চালানো, যা অফার দেওয়া সেটা তো ম্যানেজার করবে বা অন্য সেলস পিপলরা করবে তখন, কিন্তু এআই তো তাকে বিক্রি করে পর্যন্ত নিয়ে যেতে দিবে না। আর সেলস পিপলদের কাজ কি? সেলস পিপলদের কাজ হচ্ছে যে খুঁজে বের করো, ওই যে তারা আগে সবাইকে ফোন দিয়ে দিয়ে জানতো যে তার কোন প্রোডাক্টটা লাগবে কিনা, অফার করবে কিনা। তখন আমি হচ্ছে কি, এর আগে একবার ফালাক ফুড থেকে মধু নিয়েছিলাম আর কি, হ্যাঁ। তো তারা প্রায় প্রায় দেখতাম যে ফোন দিত, দিয়ে বলতো যে স্যার আমাদের এখন হানি নাটের অফার চলতেছে,
কখনো তারা কয় যে বিটরুটের অফার চলতেছে, হ্যাঁ, ফোন দিয়ে এগুলা বলে। তো এই কাজগুলো আগে বলতো, হ্যাঁ। এখন এটা মেটাতে এআই যুক্ত হওয়ার কারণে এখন আর এই ফোনটা আসে না। এটা রিজন হচ্ছে যে এখন তারা অটোমেটিকলি সাজেস্ট করতে পারে যে কার বিটরুট লাগবে, কার হানি নাট লাগবে, আর কার মধু লাগবে। তারা সাজেস্ট করে দিবে। বিষয়টা হচ্ছে এরকম। এখন আলটিমেটলি প্রোডাক্টটা আমার কাছে পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব তো এআই এর না, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, 30 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন হিজ রিসেন্টলি পাবলিশড রিসার্চ ইওয়ান ম্যাকগুয়াই। ইয়ান ম্যাকগুয়াই হচ্ছে একজন ব্যক্তি যার একটা রিসেন্টলি পাবলিশড রিসার্চে কি বলছে, সে এখানে বলা হয়েছে যে চ্যালেঞ্জেস দ্যাট আইডিয়া দ্যাট রিডান্ডেন্সি ইজ এ নেগেটিভ থিং। একটা আইডিয়া বারবার আসার যে চ্যালেঞ্জটা, এটা খুব নেগেটিভ থিংস। রিডান্ডেন্সি হওয়াটা এটা নেগেটিভ থিংস। অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নিয়ে কথা বলবে, যে চ্যালেঞ্জের যে আইডিয়ার চ্যালেঞ্জ গুলা বারবার আসা, ফেস করাটা, এটা খুব নেগেটিভ থিংস। আচ্ছা, শোজ দ্য প্রোফাউন্ড ইফেক্ট অফ মাস আনএমপ্লয়মেন্ট অন সোসাইটি। বলছে যে একটা প্রভাব, একটা ব্যাপক প্রভাব আনএমপ্লয়মেন্ট প্রবলেমের অন সোসাইটি। সোসাইটিতে আনএমপ্লয়মেন্ট প্রবলেমের একটা ব্যাপক প্রভাব নিয়ে কথাবার্তা দেখানো হয়েছে সেখানে আর কি। আচ্ছা, আর রিসার্চ পেপার পরবর্তীতে বলছে হাইলাইট সাম ডিফারেন্স বিটুইন পাস্ট এন্ড ফিউচার জব লসেস। এখানে পার্থক্য দেখানো হয়েছে কিসের, অতীত এবং ভবিষ্যতের জব হারানোর যে বিষয়গুলা নিয়ে সেই পার্থক্যগুলো দেখানো হয়েছে। আগে মানুষ কি পরিমাণ জবলেস হইতো বা হারাইতো এরকম কিছু, আর এখন মানুষ বা ভবিষ্যতে কি পরিমাণ হারাবে, এটার একটা রেশিও দেখানো হতে পারে। Illustrates how the changes in the job market can be successfully handled. বলছে যে সামনের দিকে যে জব মার্কেটে পরিবর্তনগুলো হবে, সেই আহ পরিবর্তনগুলা কিভাবে আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারি সেটা দেখানো হয়েছে। তো আমরা তাহলে দেখি। বলতেছে বলতেছে কি, এআই and robotics will mean a jobless future by looking at the cases of unemployment. বলছে যে এআই এর কারণে ভবিষ্যতে জবলেস যে প্রবলেম সেটা তৈরি হবে, এবং এটা ব্যাপক ধরনের সমস্যার বিষয় এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, তো এআই এর কারণে আসলে এরকম জব লস হওয়ার বা এই ধরনের কোনো ফাংশন নিয়ে কোনো কথা আমাদের ওখানে আছে কিনা বা থাকবে সেটা নিয়ে কথা বলবো। তারপরে দেখি, হিস্ট্রি ইজ ক্লিয়ার দ্যাট চেঞ্জ ক্যান মিন রিডান্ডেন্সিস। পরিবর্তনগুলো পুনরাবৃত্তি হইতে পারে। রিডান্ডেন্সি মানে কি, পুনরাবৃত্তি হওয়া, বারবার হওয়া আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এই পরিবর্তনগুলো বারবার হইতে পারে বা পুনরাবৃত্তি এখানে হওয়ার সুযোগ আছে, এরকম কিছু। আচ্ছা, নেক্সট বলতেছে যে বাট সোশ্যাল পলিসিস ক্যান ট্যাকেল দিস থ্রু রিট্রেনিং অ্যান্ড রিডেভেলপমেন্ট। সামাজিক যে পলিসিগুলা, এই পলিসিগুলা এটাকে ট্যাকেল দেওয়া যেতে পারে রিট্রেনিং অ্যান্ড রিডেভেলপমেন্টের মাধ্যমে, পুনরায় তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এবং রিডেভেলপমেন্টের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মূল থিমটা কি এখানে দেখানো হয়েছে, কি দেখেন, এই যে এবার সোশ্যাল পলিসিস ক্যান ট্যাকেল দিস থ্রু রিট্রেনিং অ্যান্ড রিডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে পরিবর্তনগুলো হবে এটা ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম হবে, ইটস ওকে,
কিন্তু এটাকে হ্যান্ডেল করা যাবে কিভাবে, ট্যাকেল দেওয়া যাবে কিভাবে? জব রিট্রেনিং এন্ড পলিসি, সোশ্যাল কাজ, রিটেনিং অ্যান্ড ট্যাকেল, এই যে রিডিপ্লয়মেন্ট। দেখেন, হ্যাঁ রিট্রেনিং, তাদেরকে যদি আমরা ট্রেনিং দিতে পারি, ধরেন এই যে আহ, বাংলাদেশের যে গভর্নমেন্ট ব্যাংক গুলাতে ছিল, এগুলো কিন্তু টোটাল হচ্ছে খাতা কলম বেস ছিল, লেজার বেস। এখন সব ব্যাংকেই তো এখন কম্পিউটার বেসড হয়ে গেছে, তাই না? সব এখন কম্পিউটারে কাজ হয়। এখন কিভাবে হইলো? আগে এই মানুষগুলো তো কম্পিউটার চালাইতে পারতো না, তো কি সবার কি চাকরি চলে গেছে, নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে? না, তাহলে কি করা হয়েছে? তাদেরকে রিট্রেনিং করা হয়েছে, রিডেভেলপমেন্ট করা হয়েছে, করে তাদেরকে একটা ট্রেনিং দিয়ে তার জাস্ট সেখানেই ওই লেজারের পরিবর্তে এখন কম্পিউটার বসিয়ে দেওয়া হয়েছে, দ্যাটস ইট। তার মানে কি তারা জব হারিয়ে ফেলছে? জব হারাইছে? এটা কি কোনো প্রভাব পড়ছে? পড়ে না। নাই, তাদেরকে রিট্রেনিং এর মাধ্যমে এটা ট্যাকেল দেওয়া হয়েছে। এখন খুব স্বাভাবিক যে এখন ধরেন যে আপনি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে বা প্রাইভেট ব্যাংকে গেলে যে কাজটা আপনি 1-2 মিনিটে হয়ে যাচ্ছে, সেটা আপনি গভর্নমেন্ট ব্যাংক 15-20 মিনিট লাগছে বা 1 ঘন্টা লাগছে। সো এই মানুষ তো তখন ওইখানে যাবে না, এন্ড দ্যাটস ওয়াই খুব সময়ের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে তাদেরকে কি করতে হচ্ছে, এআই এর সাথে বা এই টেকনোলজির সাথে খাপ খাওয়াতে হচ্ছে। এখন এটার জন্য কি তাদের বাদ দিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে না? তো তাদেরকে কি করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, ডেভেলপমেন্ট করা হচ্ছে তাদেরকে, এটাকে ট্রেন আপ করে দেন, সেখানে এআই এর ব্যবহার শুরু হয়েছে বা এই টেকনোলজির ব্যবহার শুরু হয়েছে, দ্যাটস ইট। এভাবেই সমাজে তাদেরকে এই যে হ্যান্ডেল করা হচ্ছে, তাদের এই ইয়াটা, ফ্যাক্টটা হ্যান্ডেল করা হচ্ছে, দ্যাটস ইট। এইভাবেই আমরা এই আনসার গুলা খুঁজে পাইতে পারি, এবং এইভাবে করেই আমাদের মেইনলি এই এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো আমরা বুঝতে পারি। সো আমি আপনাদেরকে এখন একটু সহজ, কাইন্ড অফ একটু মোটামুটি সহজ হয় এরকম টাইপের একটা প্র্যাকটিস আমি আপনাদেরকে দিচ্ছি। আশা করছি একটু সহজভাবে চিন্তা করলে এই কোশ্চেন গুলো আপনারা খুঁজে পাবেন। সো আমরা সরাসরি একটু প্র্যাকটিসে চলে যাব। তার আগে এই এতটুকু নিয়ে আপনাদের কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে পুরো প্যাসেজটাই আমার পড়তে হয়, সবগুলা প্যাসেজ। হ্যাঁ, এখানে মানে কোনো শর্টকাট ট্রিক্স তো কাজে লাগানো মনে হয় যাচ্ছে না। আসলে এমসিকিউ এর ক্ষেত্রে, আচ্ছা আমি আপনাদেরকে গুড, চমৎকার কোশ্চেন করেছেন। আহ, আমি একটু ক্লিয়ার করি। সাধারণত ধরেন যে এটা প্যাসেজের এমসিকিউটা মূলত আপনাকে আহ, এই যে এখানে দেখেন কিছু ফিল ইন দা ব্লাঙ্কস আছে, আছে না? এরপরে কি আছে? এখানে হচ্ছে এই যে ইনফরমেশন ম্যাচিং আছে, আই মিন হচ্ছে কাইন্ড অফ এই যে সরি নেম ম্যাচিং আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে নেম ম্যাচিং এর আগে করিয়েছিলাম। সো তুলনামূলকভাবে নেম ম্যাচিং এন্ড ফিল ইন দা ব্লাঙ্কসটা হচ্ছে সহজ। সো আপনি যখন এসে দেখবেন যে পার্ট ওয়ানে, এই থ্রিতে এসে তারা শুরুতে এমসিকিউ দিয়েছে, যদি এমসিকিউ তে আপনি বেশি কনফিডেন্ট ফিল না করেন, আপনার জন্য সব থেকে বেটার হচ্ছে ফিল ইন দা ব্লাঙ্কস এন্ড নেম ম্যাচিং এ চলে যাওয়া। আপনি যদি নেম ম্যাচিংটাতে আর ফিল ইন দা ব্লাঙ্কস কমপ্লিট করার পরে মোটামুটি আপনার কাছে সময় আছে, এটা হচ্ছে ওয়ে যে আপনি শুরুতে এমসিকিউ করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে আরেকটা ট্রিক্স আছে, যেমন হচ্ছে এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে যে আনসারটা ফার্স্ট প্যারাতেই আছে, আনসারটা সেকেন্ড প্যারাতেই আছে, আনসারটা টেলিকমিউনিকেশন রিলেটেড যেই প্যারা সেই প্যারাতেই আছে, আনসারটা ইউয়ান ম্যাকগুই রিসার্চ পাবলিকেশন নিয়ে যেখানে কথা বলেছে সেখানে আছে। তো একদিক দিয়ে কিন্তু এইটা লোকেট করাটা খুব সিম্পল, আপনার কিন্তু 4টা প্যারা পড়লে হয়ে যাচ্ছে। খেয়াল করছেন, 4টা প্যারাতে আপনি 4টা কোশ্চেন পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে এই আনসারটা কোথায় আছে, কোন প্যারাতে।
হতে পারে যে উপরের এটার আনসারটা প্রথম প্যারা, এরপরে দ্বিতীয়, এটা তৃতীয়, কিন্তু কোথাও মেনশন করা নাই কোথায় নিয়ে কথা বলছে। যদি এখানে বলা আছে টেলিকমিউনিকেশন কোম্পানির নিয়ে কথা বলছে, অবশ্যই এখানে আসে এটা নিয়ে কথা বলছে। তো এটা একটা বিষয়। এরপরে আপনি ধরেন যে এই যে নেম ম্যাচিং আছে। সো এগুলা যেমন আপনাকে এই প্রত্যেকটা ব্যক্তির স্টেটমেন্ট ধরে ধরে খুঁজতে হবে। এখানে কিন্তু স্পেসিফিক ভাবে তাদের বলে দেওয়া আছে যে তারা কোন প্যারাতে এই কোশ্চেনের আনসারটা আপনি পাবেন। সো এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা বলেছিলাম যেহেতু প্যাসেজ থ্রিতে আপনাকে একটু সময় বেশি রাখতে হবে, 23 থেকে 25 মিনিট। এটা মূলত এই কারণেই যে এখানকার কোশ্চেন গুলো একটু টাফ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন স্ক্যানিং এন্ড স্কিমিং করতে পারবেন, আই মিন আপনি মোটামুটি প্র্যাকটিস করতে করতে অনেক বেশি এই জায়গাটাতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আসলে পুরা প্যাসেজ আপনার জন্য মুখ মানে পুরো, বা জাস্ট আপনি চোখ বুলালেই আপনার মেইন যে জায়গাটা খুঁজতেছেন সেটা পেয়ে যাবেন। এটা কেমন করে হয়? যেমন আপনি এখন যখন করতে যাবেন, এখন কিন্তু পাবেন না। খুব সিম্পল, এখন আপনি এটা হবে না, খুব স্বাভাবিক। 20টা 30টা 40টা প্যাসেজ যখন আপনি এভাবে সলভ করবেন, আলটিমেটলি গিয়ে আপনি সেখানে এটা সলভ করতে পারবেন। তো এখনই যদি আপনি ফোকাস করেন যে আমি কিভাবে টাইমলি করব, তাহলে হবে না। এখন জাস্ট ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর অ্যাকিউরেসি। এন্ড এটা যদি আপনার একটা প্যাসেজ মানে একটা কোশ্চেন খুঁজতে যদি 20 মিনিট লাগে, তারপরেও এটা অ্যাকিউরেসিটা কনফার্ম করেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফোকাস অন অ্যাকিউরেসি, এন্ড দেন আফটার কমপ্লিটিং ইউর অ্যাকিউরেসি, যখন আপনি দেখছেন যে আপনি একটা টেস্ট কমপ্লিট করছেন, ঠিক আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে, কিন্তু আপনার আনসারটা মূলত 36 37 বা 38টা হচ্ছে, তখন আপনি আপনার টাইমটাকে মিনিমাইজ করবেন। তখন দেখবেন যে আপনি এই যখন রেগুলারলি প্র্যাকটিসটা করবেন না, তখন অটোমেটিকলি আপনি টাইমটা মিনিমাইজ করার ইয়াটা আপনার মধ্যে চলে আসবে, আপনি অল্প সময়ে খুঁজে পাবেন। কিন্তু এখন আমরা গেলে পুরাটা পড়ে আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে। শুরুর দিকে এরকম হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু পরবর্তী আগে পরে পরে যখন হবে, তখন আপনি খুব সহজে এই যে সেকেন্ড প্যারাতে আপনি জাস্ট, আমি 30 সেকেন্ড লাগবে প্যারাটা পড়তে, এই প্যারাটা আপনি এটার মধ্যে আনসার খুঁজে ফেলতে পারবেন। এটার জন্য আপনাকে আগে 20টা 25টা 30টা প্যাসেজ সলভ করতে হবে। আদারওয়াইজ আপনি শুরুতে হবে না। এন্ড আমরা শুরুতে যদি মনে করি যে না আমাকে টাইমলি শেষ করতে হবে এখনই, আমি অলওয়েজ আপনাদেরকে বলছি যে শুরুতে আপনি সময়ের দিকে ফোকাস না করে অ্যাকিউরেসির দিকে ফোকাস করেন। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ। এন্ড আপনি যদি এটা অ্যাকিউরেসিটা কনফার্ম করতে পারেন, তাহলে আফটার ফিউ ডেজ লেটার হোয়েন ইউ উইল প্র্যাকটিস 30 or 40 passages or test, then you will be able to complete this type of task, this type of question patterns within the time. Definitely you will be able, and this is very important for you. And আপনি যদি প্র্যাকটিস না করে শুরুতেই চিন্তা করেন যে আমি টাইম কনজিউমিং করবো বা টাইম মিনিমাইজ করব, কমাবো, অল্প সময়ের মধ্যে শেষ করব, এটা হবে না। এটা একটা লেন্দি প্রসেস। এন্ড আমি বলেছি যে এই যে এমসিকিউ বা যেই টাইপের কোশ্চেন গুলো আমাদের জন্য একটু কঠিন মনে হবে, সেই টাইপের কোশ্চেন গুলো আমরা একদম শেষে করব। মানে শুরুতে আগে ফোকাস করবো যে আমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস 100% হচ্ছে, ট্রু ফলস 100% হচ্ছে, নেম ম্যাচিং 100% হচ্ছে, এরপর হেডিং ম্যাচিং 100% হচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা এই যে কঠিন টাইপের কোশ্চেন গুলোর ব্যাপারে আমরা কনসেন্ট্রেশন দিব। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এমসিকিউ তে ধরেন আপনার মোটে সময় নাই, আপনি পাচ্ছেন না, সবগুলো এ বা বি দিয়ে আসলো, অ্যাটলিস্ট একটা হবে, বা সি বা ডি দিয়ে আসলে অ্যাটলিস্ট একটা হবে 4টার মধ্যে। সো এটা হচ্ছে বিষয়। তো আমি যদি এটাতে আপনাদেরকে উৎসাহিত করছি না, তো ধরেন যে একেবারে সময় নাই, কি করবেন? 30 সেকেন্ড আছে, জাস্ট আপনি একটা সবগুলো একই কোটেশন দিয়ে চলে আসবেন আনসার, সেটাও একটা বিষয়। তো এই হচ্ছে বিষয়। এন্ড এটা প্র্যাকটিস করতে করতে হবে, এত অল্প সময়ের মধ্যে হবে না। স্ক্যানিং বা স্কিমিং যেটা বলে, এটা প্র্যাকটিস করতে করতে হয়, অল্প সময়ে চোখ বুলিয়ে লাস্ট আনসারটা খুঁজে বের করা, এটা অনেক বেশি প্র্যাকটিস করতে করতে হবে। ওকে। জি, আর কোনো বিষয় কারো? আচ্ছা, যদি না থাকে আমরা একটু প্র্যাকটিসে যাই, দেখি আপনাদের কি অবস্থা। আহ আচ্ছা, দেখা যায় নতুন স্লাইডটা, নতুন পেজটা দেখা যায়? জি দেখা যায়। ওকে। তো তাহলে এখানে প্যাসেজের নাম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ স্লিপ, রাইট?
ওকে, ওকে। সো আমি শুরুতে ফার্স্ট কোশ্চেনটা দিলাম, দেখেন একটু পড়েন, ফার্স্ট কোশ্চেনটা আইডেন্টিফাই করে দেন আমাকে বলবেন কোথায় আছে, কি আছে, কিভাবে আছে। কারণ এখানে তো জি জি। মানে ফার্স্ট প্যারাটা পড়তাম, এখানে তো কোশ্চেন নেই। কোশ্চেন বুঝি নাই। মানে এই প্যাসেজটা পড়তে বলতেছেন? হ্যাঁ, এই যে কোয়েশ্চেনের নিচে, কোয়েশ্চেন নিচে মেহেদি, কোশ্চেনটা নিচে নিচে, নিচে। কোশ্চেনটা নিচে দেখেন, দেখা যায় না? হ্যাঁ, এখন দেখছি। হ্যাঁ, কোশ্চেনটা নিচে আছে, আর এখান থেকে আপনি পড়েন, দেখেন। Maybe answer B. জি জি, আনসার বি। কিভাবে একটু এক্সপ্লেন করেন। জি স্যার এখানে আনসার আহ, second line বলা আছে যে second sentence sorry যে during sleep the body repair tissue strength the immune system and consolidate memory. গ্রেট। ওকে, দ্যাট মিনস টু ইমপ্রুভ মেমোরি অ্যান্ড রিপেয়ার দ্য বডি, রাইট? আই মিন দ্য বডি রিপেয়ার টিস্যুস, মানে বডির টিস্যু গুলাকে রিপেয়ার মিনস মানেই তো বডিকে রিপেয়ার করে, তাই না? জি, অ্যান্ড ইমিউনি সিস্টেম এটাকে হচ্ছে স্ট্রেংথ করে, শক্তিশালী করে। অ্যান্ড দ্য কনসলিডেট মেমোরি, আমাদের মেমোরিটাকেও কি করে, ইমপ্রুভ করে। সো তাহলে আনসার বি। ওকে, সো নেক্সট আমরা যাই, নেক্সট কোশ্চেনে যাব। সো 2 নম্বরটা পড়েন। উম, 3 নাম্বার। নাম্বার কি answer আছে? C. এখানে জি। একটু tricky করছি, মানে A এবং C দুইটা কিন্তু একই মিনিং, সরি, না না অপোজিট। না 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 না, একটা হচ্ছে ইনক্রিজ আর একটা রিডিউস। হ্যাঁ, তাহলে আনসার কি হচ্ছে বলেন তো? C. আনসার, আনসার হচ্ছে সি নাকি? Use of smartphones and electronic device before bedtime exposes users to blue light, right? And which can reduce the production of melatonin, naki? মেলাটোনিন। Yes, a জি hormone স্যার। responsible for regulating sleep, right? অর্থাৎ যেই হরমোনটা আমাদের ঘুমটাকে রেগুলেট করে, এটার উপর এফেক্ট করার ক্ষেত্রে কি করে, রিডিউস করে, মেলাটোনিন প্রোডাকশনটাকে কি করে, রিডিউস করে। সো আনসার হচ্ছে সি। ওকে, দেন আমরা যাই। স্যার এক্ষেত্রে তো আনসারটা স্যার ডিরেক্টলি তাহলে দেওয়া প্যাসেজ 3 হলেও স্যার। প্যাসেজ 3 না, এটা প্যাসেজ 1 এর কোশ্চেন। আমি ওটা 3 করালাম, যার কারণে এটা 1 এরটা দিয়েছি। হ্যাঁ, ও আচ্ছা স্যার। ওইটা দেখে যাতে হতাশ না হয়ে যান, অনেক সময় এরকম হইতে পারে। এটা প্যাসেজ 1 এর, আমি আগেই বললাম তো, প্যাসেজ 1 এর কোশ্চেন। হ্যাঁ, তারপরে পড়েন।
আর ডি ডি নাম্বার, রিডিউসড কনসেন্ট্রেশন। রিডিউসড কনসেন্ট্রেশন আর ডি কনসেন্ট্রেশন। আর হবে ডি জি। কিভাবে এটা? কিন্তু এখানে তো In the ওখানে short তো term, আছে sleep deprivation can cause fatigue, lack of concentration, and reduce productivity. আচ্ছা, কি বলছে যে ইন দ্য শর্ট টার্ম স্লিপ ডিপ্রাইভেশন ক্যান ইউজ ফেটিক, ল্যাক অফ কনসেন্ট্রেশন আর রিডিউস প্রোডাক্টিভিটি, তাই না? এই যে এখানে অবশ্য বলে দিচ্ছে যে ল্যাক অফ কনসেন্ট্রেশন, তাই না? শর্ট জি। টার্মে হচ্ছে ল্যাক কনসেন্ট্রেশন, রাইট? ওকে। আর লং টার্মে হেলথ রিস্ক ছিল বা সামথিং লাইক দ্যাট। ওকে, সো ওকে, গ্রেট। আনসারগুলো তো ডিরেক্ট জি জি ভাইয়া। এখানকার আনসার যেগুলো এগুলো তো সবগুলো ডিরেক্ট দেওয়া আছে প্যারাগ্রাফে। না, আনসার ওই যে আমি বললাম প্যাসেজ ওয়ানের যদি তারা দেয় তাহলে এরকম আনসার দিবে। আমার কথা বুঝছেন? প্যাসেজ জি ওয়ানে দিলে, কিন্তু প্যাসেজ থ্রিতে দিলে আমরা এতক্ষণ যেটা করলাম ওই টাইপের কোশ্চেন দিবে। আমি আপনাকে দুইটা টাইপের ফ্লেভারই দিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এই টাইপের কোশ্চেনটা দিলাম আপনাদেরকে। নেক্সট আসেন। অ্যান্সার ডি। কিভাবে, হাউ ডু এক্সপার্ট সাজেস্ট টু ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি, রাইট? কি বলছে? জি এটা ডি। Regular স্লিপিং, যেমন ফার্স্টে দেওয়া আছে regular রেগুলার sleep schedule. শিডিউল। ইয়েস, রেগুলার স্লিপ শিডিউল। কোথায় বলছে এটা? ও, লাস্ট এটা করার SSC recommended. বলা হয়। ইয়েস, এটা অনেক সহজ ছিল। অলমোস্ট সবগুলোই সহজ এখানে। প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে এই ধরনের আসে। হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দ্য প্যাসেজ? বলেন। স্যার সি নাম্বারটা। নাম্বার বলা যায়। ইম্পর্টেন্স অফ স্লিপ, গ্রেট। সো থ্যাংক ইউ। মূলত এটা পার্ট ওয়ানে, অর্থাৎ আমি আগেরটা যেহেতু এতক্ষণ আমরা কেমব্রিজ থেকে প্র্যাকটিস করলাম পার্ট থ্রির, যাতে আপনারা হতাশ না হয়ে যান এই জন্য এটা দিলাম। এটা মূলত পার্ট ওয়ানে এই ধরনের কোশ্চেন যদি পার্ট ওয়ানে যদি এমসিকিউ দেয় তাহলে এরকম সহজ টাইপ বা এর থেকে একটু অ্যাডভান্স টাইপ হইতে পারে। তো মোস্ট অফ দ্য টাইম এরকম সহজ দেবে পার্ট ওয়ানের ক্ষেত্রে। বাট থ্রিতে গেলে কিন্তু তারা অনেক বেশি সিনোনিম ব্যবহার করে, অনেক বেশি সিনোনিমাস ফ্যাক্ট ইউজ করে সেখানে আনসার গুলো বলে। ওকে, সো মোটামুটি এমসিকিউ হচ্ছে দুইটা টাইপেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সহজ বা কঠিন কোন ধরনের হইতে পারে। দ্যাটস ইট। কারো যদি কোনো বিষয় জানার থাকে কোশ্চেন করতে পারেন। জি মেহেদি ভাই। জি, আমাদের পার্টিসিপেন্টদের যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানের মতো শেষ করবো আর কি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।